এবং ভারত চীনের পর এবার ইউরোপের দেশগুলোতে চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের তেল গ্যাস আমদানি না করলে কার্যকর হবে সিদ্ধান্ত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। আল জাজিরা জানায়, দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আলোচনা হয়। দেশটির কোনো গোষ্ঠী যেন সিরিয়া বা বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এদিকে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইএসের শীর্ষস্থানীয় নেতাসহ 2 জন নিহত হয়েছেন। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকেই আলোচনায় বিদ্রোহী গোষ্ঠী তাহরির আল শাম। দেশটির নতুন শাসকদের সঙ্গে প্রথম সরাসরি আনুষ্ঠানিক বৈঠক করেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা। দলটিতে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তা বারবারা লিফ, প্রেসিডেন্টের হোস্টেজ বিষয়ক বিশেষ প্রতিনিধি রজার কার্স্টেন্স এবং জ্যেষ্ঠ উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন। পরে বৈঠকের বিষয়ে বিবৃতি দেন বারবারা। বলেন, তাহরির আল শামের প্রধান আহমেদ আল শারার সঙ্গে তাদের আলোচনা ভালো হয়েছে। দুপক্ষের বৈঠকে সিরিয়ার রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে বলে জানায় গণমাধ্যম আল জাজিরা। দেশটির কোনো গোষ্ঠী যেন সিরিয়া ও বহির্বিশ্বের জন্য হুমকি না হয়ে উঠতে পারে এ বিষয়ে জোর দেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আল শারার মাথার ওপর $1 কোটি যে পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র, সেটি তুলে নেওয়া হয়েছে বলেও জানান বারবারা। আসাদ সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়া। বড়দিন উপলক্ষে উদ্বোধন করা হয়েছে একটি ক্রিসমাস মার্কেটের। রাজধানী দামেস্কে আলোকসজ্জার মাধ্যমে দেয়া হয়েছে নতুন রূপ। বিশেষ এই আয়োজন আনন্দের সঙ্গে উপভোগ করছেন দেশটির বাসিন্দারা। বিশাল এলাকা জুড়ে করা হয়েছে মার্কেট, শহর জুড়ে করা হয়েছে আলোকসজ্জা, বসানো হয়েছে হাতের তৈরি ছোট ছোট জিনিসের স্টল। আসন্ন বড়দিন উপলক্ষে সিরিয়ার রাজধানী দামেস্কে স্থানীয় সময় বৃহস্পতিবার একটি রাতের বাজারের উদ্বোধন করা হয়েছে। আসাদ সরকারের পতনের ঠিক 10 দিন পর দেশটিতে দেখা মিলল এমন আনন্দঘন পরিবেশের। ক্রিসমাসকে কেন্দ্র করে মার্কেটের স্টলগুলোতে নানা ধরনের জিনিস বিক্রয়ের জন্য তুলেছেন ব্যবসায়ীরা। ভিড় জমিয়েছেন অনেকে, ঘুরে দেখছেন স্টলগুলো। মার্কেটে আলো দিয়ে তৈরি করা হয়েছে একটি বিশাল আকারের ক্রিসমাস ট্রি। শহরের বর্ণিল আলোকসজ্জার সঙ্গে নিজেদেরকে ক্যামেরা বন্দী করে নিচ্ছেন দর্শনার্থীরা। অনেকে আবার নিজ দেশের পতাকা হাতে দাঁড়িয়ে আছেন গর্বের সঙ্গে। জীবন কারো জন্য থেমে থাকে না। সব সম্প্রদায় ও ধর্মের দেশ সিরিয়া। বাশার আল আসাদের মতো অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার পর আমরা নতুন করে সিরিয়া গঠন করব। আমরা আবার আনন্দময় পরিবেশে ফিরে যাব। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে ফিরে এসেছি, তাই আমরা কোনো কিছু ভয় পাই না। আমরা আশা করি সব ভালো হবে। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস উদযাপন করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিয়ার বাসিন্দারা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। বাশার আল আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়ায় স্বার্থের খেলায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তুরস্ক। বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল শাম দামেস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর সিরিয়ার বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আবার সিরিয়ায় থাকা যুক্তরাষ্ট্র সমর্থিত সশস্ত্র গোষ্ঠী লক্ষ্য করে হামলা চালিয়েছে তুরস্ক। শুধু হামলা চালিয়ে বসে নেই ইসরায়েল, সিরিয়ার অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ হারমন পর্বতেরও নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনারা, যেখান থেকে দামেস্কের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। কিন্তু হারমন পর্বত কেন এত গুরুত্বপূর্ণ, এ নিয়েই এবারের প্রতিবেদন। আইএসের উত্থানের কথা বলেই সিরিয়ায় আসাদ সরকারের পতনের পরপরই অত্যাধুনিক সব বিমান ব্যবহার করে সিরিয়ার মধ্যাঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আইএসকে ছত্রভঙ্গ, দুর্বল ও পরাজিত করতে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানের অংশ হিসেবে ওই হামলা চালানো হয় বলেও দাবি করে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে আইএস যেন সুযোগ না নিতে পারে সেজন্য এমন পদক্ষেপ বলেও জানানো হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আসাদ সরকারের পতনের পর এই সময়টায় আইএস আবারও সিরিয়ায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। পরিস্থিতিকে সুযোগ হিসেবে লুফে নিয়েছেন তিনি। বাইডেন বলেন, সিরিয়া বর্তমানে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে এবং এই প্রথম রাশিয়া, ইরান কিংবা হিজবুল্লাহর মতো সংগঠনের কোনো প্রভাব এখন আর নেই।
পশ্চিমা মদতপুষ্ট কুর্দি বাহিনীর অবস্থান লক্ষ্য করে সিরিয়ার সীমান্তবর্তী মানবিজ শহরে হামলা চালিয়েছে তুরস্ক। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর এই শহরটি থেকে কুর্দি সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজিকে তাড়িয়ে দিয়েছে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি বা এসএনএ। সিরিয়ায় নতুন পরিস্থিতিতে আইএসের পাশাপাশি কুর্দি বিদ্রোহীদের সংগঠন পিকেকে এর উত্থান মেনে না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তুরস্ক। তুরস্ক ওয়াইপিজিকে পিকেকে এর সিরিয়ান অংশ হিসেবে বিবেচনা করে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, সংগঠনটি সিরিয়ায় নিজ স্বার্থের জন্য নতুন সংঘাতের মাধ্যমে বর্তমান পরিস্থিতির অপব্যবহার করতে চায়। যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইসরায়েল এবং কিছু আরব দেশ অনেক বছর ধরেই সিরিয়ার মধ্যে তুরস্কের সীমান্ত ঘেঁষে একটি কুর্দি রাষ্ট্র গঠনের পায়তারা করছে বলেও অভিযোগ আঙ্কারার, আর তাদের প্রতিহত করতে বদ্ধপরিকর এরদোয়ান। হায়াত তাহরির আল শাম সিরিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই সিরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হামলা শুরু, তাই নয় চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির অনেক এলাকা দখল নিতে শুরু করে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু সেখানে পরিদর্শন করে বলেন, সিরিয়ার প্রায় 400 বর্গ কিলোমিটার অসামরিক অঞ্চলের নিয়ন্ত্রণ নিচ্ছে ইসরায়েলি সেনারা। 1967 সালে গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে ইসরায়েল এবং 1981 সালে বেআইনিভাবে এই অঞ্চলটি অধিগ্রহণ করে। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের পর সিরিয়া ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে এই নিরাপদ অঞ্চলটি ঘোষণা করে জাতিসংঘ। ইসরায়েলি দখলের তীব্র নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দোহা ইসরায়েলের এই অনুপ্রবেশকে বিপজ্জনক এবং সিরিয়ার সার্বভৌমত্ব এবং সংহতির উপর স্পষ্ট আক্রমণ হিসেবে বিবেচনা করে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলের সাম্প্রতিক ভূমি দখল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিকও নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি 1974 সালের ইসরায়েল সিরিয়া বিচ্ছিন্নতা চুক্তির লঙ্ঘন। বাফার জোন বা নিরাপদ অঞ্চল দখলের পর সিরিয়ার অংশে থাকা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা, যার উচ্চতা 2814 মিটার। হারমোন পর্বতকে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দুর্গ হিসেবেও বিবেচনা করা হয়। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। এছাড়া এখান থেকে রাজধানী দামেস্কের দূরত্ব মাত্র 40 কিলোমিটার। সমরবিদরা বলছেন, উন্নত সেন্সর স্থাপনের ফলে শত্রুর যোগাযোগ বাধাগ্রস্ত হবে এবং সেনাদের গতিবিধি আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা যাবে। বিশেষ বাহিনী সিরিয় এবং তার বাইরে গোপন অভিযান পরিচালনার জন্য পাহাড়ের আবরণকে কাজে লাগাতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, হারমোন পর্বতে ইসরায়েলিদের নিয়ন্ত্রণ লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিগুলোকেও প্রভাবিত করবে। বেকা উপত্যকায় মূলত এই পর্বত ধরেই প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম সরবরাহ করে হিজবুল্লাহ। তাই গোষ্ঠীটির জন্য সামরিক রসদ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ওই এলাকায় গোষ্ঠীটির গতিবিধিও আরও সীমিত হবে। হারমোন পর্বত দখল ইসরায়েলের জন্য একটি বড় প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে বিবেচনা করা হয়। সিরিয়া বা লেবাননের প্রতিকূল কার্যকলাপ কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত তা প্রতিহত করতে পারবে ইসরায়েলি সেনারা। হারমোন পর্বতের নিয়ন্ত্রণ ইসরায়েলকে ইরান, হিজবুল্লাহ এবং এই অঞ্চলের অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে মোকাবিলায় বিশেষ সুবিধা দেবে। ইসরায়েলি সেনাদের হারমোন পর্বত দখল দেশটির সীমানা সুরক্ষিত রাখা সহ শত্রুর মোকাবিলায় শক্তিশালী বার্তা পাঠায় বলেও মনে করেন সংশ্লিষ্টরা। পর্তুগালের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নজিরবিহীন তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। অস্ত্র ও মাদক আছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার এই অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ। এদিকে তল্লাশির নামে নিরীহ অভিবাসীদের হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে পর্তুগালের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার দিনভর বাংলাদেশি অধ্যুষিত সড়ক পরিদর্শন করে পর্তুগালের সোশ্যালিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সন্ধ্যায় লেফট ব্লকের প্রধান ও সংসদ সদস্য মারিয়ানা মর্তাগোয়াও পরিদর্শন করেন এলাকাটি। কথা বলেন প্রবাসী বাংলাদেশি ও ব্যবসায়ীদের সঙ্গে। পর্তুগালে হঠাৎ অনেক সাধারণ ও নিরপরাধ অভিবাসীদের এমন তল্লাশির মুখোমুখি করাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন সচেতন প্রবাসীরা। ভোট নেওয়ার জন্যই এই সরকার এই কর্মকাণ্ড চালিয়েছে। পর্তুগাল আসলে এমন একটা দেশ যেখানে অভিবাসীদেরকে তারা ওয়েলকামিং করে। এখন অভিবাসীদের প্রয়োজন, অভিবাসী ছাড়া পর্তুগাল চলতে পারবে না। তো আসলে এটা শুধুমাত্র একটা রাজনৈতিক খেলা। অভিবাসীদের উপর চালানো পুলিশি তল্লাশি নিয়ম বহির্ভূতভাবে হয়েছে উল্লেখ করে এটিকে অগ্রহণযোগ্য বলছেন পর্তুগালের রাজনীতিবিদরা।
আমি এবং অনেক পর্তুগিজই মনে করেন এখানে যা হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়। আমি মনে করি যারা পর্তুগালে বৈধভাবে কাজ করছে তাদের এখানে সম্মানের সঙ্গে বসবাসের অধিকার রয়েছে। যেমন অনেক পর্তুগিজও বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে আছেন। বর্তমান সরকার কট্টর ডানপন্থীদের খুশি করতে অভিবাসীদের অবহেলা করছে। তারা অভিবাসীদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। dispute votes with the extreme right wing. মধ্য ডানপন্থী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্স ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন বিরোধী নানা পদক্ষেপ নিয়েছে। জটিলতা বেড়েছে নতুন রেসিডেন্ট পারমিট প্রাপ্তি সহ নবায়নেও। অভিবাসী অধ্যুষিত এলাকায় আকস্মিক এমন পুলিশি তল্লাশিকে নজিরবিহীন বলছেন পর্তুগালের সাধারণ নাগরিক সহ সচেতন প্রবাসীরা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে পর্তুগালের আইন মেনে নিজেদের অধিকার আদায়ে আরো সচেতন হওয়ার আহ্বান তাদের। সেই সাথে পর্তুগালের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এমন অভিযান পরিচালনার ক্ষেত্রে আরও মানবিক হওয়ার আহ্বান পর্তুগালের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন। মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোকে শাটডাউনের হাত থেকে বাঁচাতে নতুন একটি বিল পাশ করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে বিলটির পক্ষে ভোট পড়ে ৩৬৬টি আর বিপক্ষে ৩৪টি। সিনেটের পাশ হওয়ার পর বিলটিতে স্বাক্ষর করবেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী মাসে হোয়াইট হাউসের ক্ষমতা হাতে নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দ্বিতীয় দফার শাসনামল শুরুর আগেই কপালে ভাঁজ পড়তে শুরু করেছে ট্রাম্প প্রশাসনের। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্প সমর্থিত একটি বিল উত্থাপন করা হয়। তবে ঋণ সীমা নিয়ে মতামতের ভিন্নতায় পাশ হয়নি অনিয়মিত এই বিলটি, যা কেন্দ্রীয় সরকারের বেশ কিছু সংস্থাকে শাটডাউনের দিকে ঠেলে দেয়। এই দুর্যোগ কাটিয়ে উঠতে প্রতিনিধি পরিষদে আরও একটি বিল উত্থাপন করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন, যা এর মধ্যে প্রতিনিধি পরিষদে ৩৬৬ ভোট পেয়ে পাশ হয়েছে। এবার তা উত্থাপন করা হবে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে। সিনেটরদের ভোটাভুটিতে উতরে গেলে এতে স্বাক্ষর করবেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন এই বিলটি পার্লামেন্টে পাশ হলে আগামী বছরের মার্চ পর্যন্ত কেন্দ্রীয় সংস্থাগুলো পর্যাপ্ত তহবিল পাবে। বেতন ভাতা নিশ্চিত হবে কর্মীদের। এতে দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৃষি খাতের জন্য তহবিল রাখা হয়েছে। তবে যে ঋণ সীমা নিয়ে তর্কের জেরে প্রথম বিলটি বাতিল হয়, তার কোনো উল্লেখ প্রস্তাবিত নতুন বিলে নেই। হাউস স্পিকার জনসনের দাবি, নতুন প্রশাসন সম্পূর্ণ ক্ষমতা হাতে নেওয়ার আগে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই বিলটি গুরুত্বপূর্ণ। তবে রিপাবলিকানরা পার্লামেন্টের সম্পূর্ণ দায়িত্ব হাতে নিলে পরিস্থিতি অন্যরকম হবে বলে মনে করেন মার্কিন কংগ্রেসের এই শীর্ষ রিপাবলিকান। তখনই ঋণ সীমা সম্পর্কিত নীতিতেও পরিবর্তন আসবে বলে দাবি তার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য ঘাটতি পূরণ না করলে ইউরোপীয় ইউনিয়নের ওপর চড়া শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে হুঁশিয়ারি দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে কানাডা, মেক্সিকো, ভারত ও চীনের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর জ্বালানি খাতে চড়া শুল্ক আরোপের ঘোষণা দিলেন ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র থেকে তেল ও গ্যাস না নিলে এই ঘোষণা বাস্তবায়ন করবেন। ট্রাম্পের এই দাবি যুক্তরাষ্ট্র ও ইউর মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর বৃহত্তর প্রচেষ্টার অংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের তেল ও গ্যাসের সবচেয়ে বড় আমদানিকারক ইউরোপ। মার্কিনীদের মোট তেল রপ্তানির 50% বেশি যায় ইউরোপে, যা প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেলেরও বেশি। 2022 সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার ওপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ায় ইউরোপের দেশগুলো। পরের বছর যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানির 66% যায় ইউরোপে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 3 মাসে ইইউর এলএনজি আমদানির 47% এবং তেল আমদানির 17% সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
ইতোমধ্যে ইউরোপীয় কমিশন ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে। একই সঙ্গে নিজেদের জ্বালানি শক্তির উৎস বৈচিত্র্যময় করা এবং রাশিয়ার তেল গ্যাস আমদানি ধীরে ধীরে বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। তবে বেশিরভাগ ইউরোপীয় জ্বালানি শক্তি প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানাধীন হওয়ায় এক্ষেত্রে সীমিত হস্তক্ষেপ থাকে সরকারের। নাদিম মারজান। আগেই হামলা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এমন বক্তব্যের মধ্যে শুক্রবার একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কিয়েভ। বিভিন্ন জায়গা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি কিয়েভের। আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও আরও আগেই ইউক্রেনে আক্রমণ করা উচিত ছিল বলে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে প্রতিনিয়ত পাল্টাপাল্টি হামলা চালালেও যুদ্ধের ইতি টানতে ট্রাম্পের সঙ্গে আলোচনার টেবিলে বসতেও রাজি আছেন বলে জানান রুশ প্রেসিডেন্ট। বলেন, বেশ কয়েক বছর ধরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা এড়িয়ে গেলেও ট্রাম্প শাসনামলে তার পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করেন তিনি। আন্তর্জাতিক সময়। ব্রাজিলে প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশ করেছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। স্বাস্থ্য এবং শিক্ষার উপর মোবাইল ফোনের কুপ্রভাব এড়াতেই এই সিদ্ধান্ত বলে দাবি সংশ্লিষ্টদের। যুগের সঙ্গে তাল মেলাতে গিয়ে সবার হাতেই জায়গা করে নিয়েছে মোবাইল ফোন। গোটা পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে জাদুকরি এই যন্ত্র। তবে উপকারের সঙ্গে হাত মিলিয়ে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে অপকারও। প্রভাব ফেলছে স্বাস্থ্যের উপর, নষ্ট করছে সময়। বিশেষ করে কম বয়সী শিক্ষার্থীদের শিক্ষায় ব্যাপক প্রভাব ফেলছে এই যন্ত্র। বিশ্বের বিভিন্ন দেশ তাই মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে বয়স সীমা আরোপের সিদ্ধান্ত নিচ্ছে। অস্ট্রেলিয়ায় 16 বছরের কম বয়সীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পর এবার ব্রাজিলেও মোবাইল ফোন ব্যবহারে বিধি নিষেধ আরোপ নিয়ে আলোচনা চলছে। কংগ্রেসে পাশ হওয়া প্রস্তাব অনুযায়ী প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে। এবার এই প্রস্তাবে রাজি হলেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। যদিও বেশ কিছু জরিপ বলছে ব্রাজিলের 50% বিদ্যালয়ে 10 থেকে 13 বছর বয়সী শিশুদের মোবাইল চালানো নিষিদ্ধ। তবে আইন আরোপের মাধ্যমে এই নিষেধাজ্ঞা আরও জোরদার হবে বলে মনে করছেন অনেকেই। সংশ্লিষ্টদের দাবি, কম বয়সী শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্বাস্থ্যের ওপর মোবাইল ফোনের কুপ্রভাব এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। লোকোমোটিভা ইনস্টিটিউট অ্যান্ড কোশ্চেন প্রো এর এক জরিপ বলছে দেশটির 82% অভিভাবক এই প্রস্তাবকে সমর্থন করেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।